আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন আনোয়ার ইস্পাত নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আপনারা জানেন যে বর্তমানে সড়ক দুর্ঘটনা যেন এক মহামারীতে পরিণত হয়েছে এবং বিশেষ করে একটি ভয়াবহ আকার ধারণ করেছে। দিন দিন দুর্ঘটনার সংখ্যা বাড়ছে আর সেই সঙ্গে হতাহতের সংখ্যাও বাড়ছে। আমরা যদি দেখি যে আমরা নতুন বছর 2019 শুরু করেছি এবং প্রথম দিন থেকেই এই সড়ক দুর্ঘটনা হচ্ছে এবং প্রতিদিন সড়ক দুর্ঘটনায় খবরাখবর আমরা প্রতিনিয়ত এই সংবাদ মাধ্যম গণমাধ্যমে আমরা দেখছি। আসলে এই সড়কের শৃঙ্খলা কত দূর? আমরা দেখলাম গত বছর যে নিরাপদ সড়ক আন্দোলনের দাবিতে যেই শিক্ষার্থীদের আন্দোলন, তারপর যে সড়ক নিরাপত্তা যে বিল বা আইন যে পাশ হয়েছে, তারপরও পরিস্থিতির কতটুকু উন্নতি হয়েছে সার্বিকভাবে এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের আজকের আয়োজন সাজিয়েছি। আমরা শিরোনাম রেখেছি সড়কের শৃঙ্খলা কতদূর। এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন, চলুন আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাহবুব কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে আরও সংযুক্ত হবেন নগর পরিকল্পনা ও পরিবেশবিদ স্থপতি ইকবাল হাবিব অল্প কিছুক্ষণের মধ্যেই। আমরা প্রথমে একটু মাহবুব কামাল আপনার কাছে যাই। সেটি হচ্ছে যে এই যে সড়কে শৃঙ্খলার কথা বারবার বলা হচ্ছে, বেপরোয়া ড্রাইভার, বেপরোয়া পথচারী, যাত্রী, কত দূর সড়কের শৃঙ্খলা আপনার মতে? সড়কের শৃঙ্খলা বহুদূর, এবং এই বিদেশিরা এসে নাকি ঢাকা শহরের অবস্থা দেখে তার একটু অবাক হয়, এবং এদের মধ্যে যদি কেউ নাস্তিক থাকে সে নাকি ঈশ্বরে বিশ্বাস করা শুরু করে, যে ঈশ্বর না থাকলে এই অব্যবস্থায় প্রতিদিন শত শত লোক মরে যাওয়ার কথা, কিন্তু সেই তুলনায় অনেক কম মরে। প্রতি বছর ৩,০০০-এর বেশি লোক সড়ক দুর্ঘটনায় মারা যাচ্ছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ৫,০০০ কোটি টাকার বেশি। এইটা আপনি শিরোনাম রেখেছেন সড়কে শৃঙ্খলা কত দূর। আমি মনে করি দিল্লি দূরস্থ, এটা অনেক দূর। কারণ হচ্ছে নানা কারণ আছে। এত কিছু হওয়ার পরেও অনেক দূর? আমি বলছি, যেমন ধরেন, প্রথমে আমি হাইওয়ের কথা বলি। আমাদের সমস্যাটা মেইনলি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচারাল। মেইনলি আমাদের মতো হাইওয়ে পৃথিবীর কোথাও নাই, এত স্পাইরাল, এই যে আঁকা বাঁকা এইরকম হাইওয়ে কিন্তু পৃথিবীর কোথাও নেই। গেল, হাইওয়েতে কি হচ্ছে, নসিমন, করিমন, ভটভটি, বাস সব একসাথে চলছে। আচ্ছা, কেন এ নিয়ে তো আইনও করা হয়েছে যে হাইওয়েতে নসিমন, করিমন, ভটভটি চলতে পারবে না। চলছে। আচ্ছা, হাইওয়েতে আপনার স্পিড কন্ট্রোলের জন্য কোনো ক্যামেরা নেই। কত টাকা লাগে? হাজার হাজার কোটি টাকার আপনি মেগা প্রকল্প করতেছেন। সড়কে পৃথিবীর সব দেশে হাইওয়েতে আপনার ক্যামেরা থাকে স্পিড কন্ট্রোল করার জন্য। এবং দেখেন, বাংলাদেশে ২১,০০০ কিলোমিটার হচ্ছে রাস্তা। এই ২১,০০০ কিলোমিটার রাস্তার মধ্যে আপনার ৫৫টি রয়েছে দুর্ঘটনা প্রবণ পয়েন্ট এবং ২০০টির মতো আছে ব্ল্যাক স্পট। এগুলি সারানোর কথা, এগুলি রিপেয়ার করার কথা বলা হচ্ছে বহুদিন থেকেই, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আপনি হাইওয়ের কথা শুনলেন, এখন দেখেন রাজধানীর কথা ধরেন। একটা শহরে রাস্তার পরিমাণ হওয়া উচিত মোট আয়তনের অন্তত ২৪%। ঠিক আছে, আমাদের ঢাকা শহরে মোট আয়তনের মাত্র ৫ থেকে ৬% হচ্ছে রাস্তা। বোঝেন ব্যাপারটা? আপনি যে বললেন যে সড়কের শৃঙ্খলা কত দূর। আচ্ছা, এই যে এত কম রাস্তা, এর মধ্যে হয়েছে কি অন্তত ২০ থেকে ২৫% রাস্তা যানবাহনের জন্য ব্যবহার করা যাচ্ছে না। কারণটা কি? ফুটপাত নেই কারণে আপনি রাস্তার উপর দিয়ে হাঁটছেন, রাস্তার উপরে হকার বসে আছে, রাস্তা সংস্কার করার জন্য রাস্তার বিভিন্ন অংশ আপনি দখল করে রাখছেন, খোঁড়াখুড়ি হচ্ছে। সবটা মিলিয়ে ২৫%, ২০ থেকে ২৫% আপনার রাস্তার, যে রাস্তা আছে এমনিতে আয়তনের তুলনায় রাস্তার পরিমাণ কম, যেটা আছে সেটাও আপনি ব্যবহার করতে পারছেন না ২০ থেকে ২৫%, মানে গাড়ি ঘোড়ার জন্য। তাহলে আপনার শৃঙ্খলা ফিরে আসবে কিভাবে? আপনি দেখেন, ঢাকা শহরের ভবিষ্যৎ নিয়ে আমি ব্যক্তিগতভাবে খুবই শঙ্কিত এই কারণে, প্রতিদিনই ঢাকা শহরে গ্রাম থেকে মানুষ আসছে পুশ অ্যান্ড পুল প্রক্রিয়ায়। পুশ প্রক্রিয়াটা কি? পুশ প্রক্রিয়াটা হচ্ছে যে নদী ভাঙ্গন বা কর্মসংস্থান নেই, গ্রাম ঠেলে দিচ্ছে। আর পুলটা কি? পুল হচ্ছে নগরের যে সুযোগ সুবিধা, নগরের যে বাতি, সেই বাতি মানুষকে টানছে। প্রতিদিনই মানুষ বাড়ছে, এডিশনাল পপুলেশন হচ্ছে। আচ্ছা, প্রতিদিনই গাড়ি বাড়ছে,
আপনি ব্যাংকগুলিতে নিয়ে খোঁজ নেবেন, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বা অনেক প্রতিদিনই মানে ডজন ডজন গাড়ি ঢাকা শহরে নামছে। হ্যাঁ, তাইলে এই যে এডিশনাল পপুলেশন, এডিশনাল গাড়ি, এইটাতে আপনি সড়কের শৃঙ্খলা কিভাবে ফিরিয়ে আনবেন? আচ্ছা, আমার কথা হচ্ছে এই যে গাড়ি এত কেন, সবাই কেন গাড়ি কিনবে? এমনও দেখা যায় একটি পরিবারে 2 থেকে 3টা গাড়ি আছে। কি কারণে গাড়ি থাকবে? মানে গাড়ি কেনার জন্য একটা সুনির্দিষ্ট নীতিমালা থাকা দরকার, এবং সবাই গাড়ি কিনতে পারবে না। যারা গাড়ি কেনার মতো উপযুক্ত, যেমন ধরেন আমি মনে করি গণপরিবহন ছাড়া সিএনজি আপনার প্রাইভেট গাড়িতে দেওয়া বন্ধ করে দিতে হবে। আপনি মানে কোনো রকমের 7-8 হাজার 10,000 টাকা দিয়ে 10 লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনবেন, তারপরে 100 টাকার সিএনজি ভরে আপনি ঢাকা শহরে দাপিয়ে বেড়াবেন, এটা হতে পারে না। এখন তো আবার উবার পাঠাও সেসবও তো এসেছে। ফলে আমি মনে করি গণপরিবহনে শুধু সিএনজি ব্যবহার করা যাবে। আপনি যদি গাড়ি চালাতে হয় আপনাকে পেট্রোল দিয়ে চালাতে হবে, আপনাকে পার্কিংয়ের জন্য টাকা দিতে হবে, এবং কোনো কিছুই মানে এভরিথিং শুড বি কাউন্টেড ইন টার্মস অফ মানি। প্রত্যেকটি ব্যাপারীর সঙ্গে টাকা জড়িত থাকতে হবে। আপনি 10-12 লাখ টাকার মালিক হয়ে আপনি গাড়ি চালাবেন, এটা হতে দেওয়া যায় না। আচ্ছা, তারপরে ধরেন কত রকম সমস্যা আমাদের, যে বাসের যে রুট যৌক্তিকীকরণ, এই যে রুট যে আছে এইটা কিন্তু যৌক্তিক না। বছর 10 আগে স্প্যানিশ একটা কোম্পানিকে দিয়ে একটা স্টাডি করানো হয়েছিল কয়েক কোটি টাকা খরচ করে। হ্যাঁ, কিভাবে রুটটাকে যৌক্তিক করা যায়, সেই রিপোর্ট কোথায় আছে আমরা জানি না। হ্যাঁ, আচ্ছা, তারপরে ধরেন এই যে আপনি বললেন গাড়ির ফিটনেস, বিআরটিএ হচ্ছে একটা দুর্নীতির আখড়া। আমাদের সড়ক ও যোগাযোগ সেতুমন্ত্রী যখন প্রথম সড়ক ও সেতুমন্ত্রী হয়েছিলেন, তখন একবার উনি বিআরটিএর ব্যাপারে একটা ড্রাস্টিক অ্যাকশনে গিয়েছিলেন। ওখানে অনেককে সাসপেন্ড করেছিলেন, অনেককে ফাইন করেছিলেন, অনেককে রাগারাগি করেছেন ইত্যাদি। কিন্তু এরপরে কিন্তু মানে যেমন ছিল পরিস্থিতি তেমনই আছে। এমনও খবর বেরিয়েছে 48 সেকেন্ডে একটি গাড়ির ফিটনেস সার্টিফিকেট দেওয়া হচ্ছে। 48 সেকেন্ড খরচ করে একটা গাড়ির ফিটনেস তো আছে কি না এটা দেখার জন্য তো অনেক পরীক্ষা নিরীক্ষার ব্যাপার আছে। যখন আপনি 48 সেকেন্ডে একটা গাড়ির ফিটনেস দিচ্ছেন, তার মানে বুঝতে হবে যে আপনি আসলে ফিটনেসের ধারে কাছেও যাচ্ছেন না, আপনি টাকা খেয়ে আপনি সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন। ড্রাইভার বেপরোয়া চালনা, আমি মনে করি ড্রাইভাররা কিন্তু কম বেশি সবাই ভালো গাড়ি চালাতে পারে। ড্রাইভারদের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ড্রাইভারদেরকে মোটিভেশনাল কোনো তাদের মানবিক চেতনাকে উন্নত করার জন্য কোনো মোটিভেশনাল প্রোগ্রাম নাই। একটা ড্রাইভারকে যদি আপনি সেই ধরনের ওয়ার্কশপের মধ্য দিয়ে যদি বোঝাতে পারেন যে তোমার যেমন জীবন, পথচারীর জীবন তোমার মতো জীবন, হ্যাঁ, তোমার সামান্য বেপরোয়াপনার কারণে, তোমার সামান্য অসচেতনতার কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যেতে পারে, তুমি গাড়ি চালানোর ব্যাপারে সতর্ক থেকো। এই জিনিসগুলো রয়েছে আসলে সমস্যার মানে সমস্যার শেষ নেই। আজকে সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজকে তিনি আজকে থেকে ফিটনেস গাড়ি হ্যাঁ, এবং বেশ কিছু আমরা যদি দেখি যে আজকে দুটি আদালত মানিক মিয়া এভিনিউতে বেলা 12:15 পর্যন্ত 52টি যানবাহনের বিরুদ্ধে মামলা করেছে, 1,35,000 টাকা জরিমানা করেছে, 3 জনকে 1 মাস করে কারাদণ্ড এবং 17টি যানবাহন জব্দ করা হয়েছে। এসব করলেই কি আসলে এইটা না, এইসব করলে হবে না। এটাকে বলা হয়, জার্মান ভাষায় বলা হয় ব্লিটজক্রিগ, ঝটিকা আক্রমণ। ঝটিকা আক্রমণ দিয়ে কিছু হবে না। আপনি আজকে ঝটিকা অভিযান চালাচ্ছেন, 7 দিন পরে এটা আবার স্তিমিত হয়ে যাবে, আবার পূর্বের অবস্থা ফিরে আসবে। আমার কথা হচ্ছে সুনির্দিষ্ট 2000 জাতিসংঘের একটা কর্মসূচি ছিল 2020 সালের মধ্যে সারা পৃথিবীতে দুর্ঘটনার পরিমাণ কমিয়ে আনতে হবে। বাংলাদেশ সেই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেছে। তো 2020 তো আমাদের মানে আর 1 বছর পরেই, এই বছর পরেই কিন্তু আপনি বলছেন, আপনি ভূমিকাতে বললেন যে সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। সড়ক নিরাপত্তা কাউন্সিল নামে একটা কাউন্সিল আছে, সেটা কি কার্যকর? ওবায়দুল কাদের সাহেব কোথায় গিয়ে মানে স্টান্ট মারবেন, মানে কি বলে ওইটাকে, চমক দেখাবেন, অমুক ইঞ্জিনিয়ারকে ধমকাবেন, অমুককে বলবেন যে তুমি অমুকের জন্য সাসপেনশনের ব্যবস্থা করবেন,
আর সড়কের নিরাপত্তা হয়ে যাবে, এটা হওয়ার কোনো কারণ নাই। আজকে এটা তো সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তিনি কিছু কথা বলেছেন সাংবাদিকদের, আমরা তিনি কি বলেছেন তা দেখব। তবে তার আগে একটা বিরতি নিয়ে আসি, বিরতির পর আমরা মাননীয় মন্ত্রী কি বলেছেন তা নিয়ে একটু আলোচনা করব। প্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকবেন আশা করছি। বিরতির পর আবারও স্বাগত আনোয়ার ইস্পাত নিউজ আওয়ার এক্সট্রায়। আজকে আমাদের বিষয় হচ্ছে সড়কে শৃঙ্খলা কতদূর। এ বিষয়ে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজ উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাহবুব কামাল এবং নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবিদ স্থপতি ইকবাল হাবিব। আমরা বিরতির আগে মাহবুব কামালের সঙ্গে আলোচনা করছিলাম, বেশ কিছু বিষয় তিনি বলছিলেন যে আসলে এই যে সড়কে শৃঙ্খলা বা কত দূরের বিষয়, তিনি বলছিলেন যে এটি দিল্লি দূরস্থ, অর্থাৎ অনেক দূর। এবং বেশ কিছু কারণও তিনি বলেছেন, যে যেমন অতিরিক্ত কার, বাসের রুট পারমিট, গাড়ির ফিটনেস, বিআরটিএতে যেই সমস্যা, ড্রাইভারদের মানবিক চেতনা উন্নত করার বিষয়ে বলেছেন, হাইওয়েতে ক্যামেরা ব্যবহার করার জন্য তিনি বলেছেন, বিশেষ করে ফুটপাত, হকার, দখলমুক্ত বা যে খোঁড়াখুড়ির বিষয়গুলো তিনি বলেছেন। আমি ইকবাল হাবিবের কাছে যাব, তবে তার আগে আজকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী তিনি সাংবাদিকদের বেশ কিছু কথা বলেছেন, যে এই যে সড়কে শৃঙ্খলা ফেরাতে আসলে কোথায় কোথায় সমস্যা তিনি দেখতে পাচ্ছেন, তিনি কি বলেছেন তা একটু দেখে এসে তারপরে আপনার কাছে আসছি। আমাদের সামগ্রিকভাবে মানসিকতার পরিবর্তনটা দরকার। মেন্টাল রিকনস্ট্রাকশন আমাদের খুব জরুরি হয়ে পড়েছে। কেউ আইন মানে না, কেউ নিয়ম মানে না। এখন এখানে রাস্তা পারাপার হতে যে অবস্থার সৃষ্টি হয়, ছুটন্ত গাড়ির সামনে হঠাৎ করে ছুটাছুটি, তো এরকম শুধু যান চলাচলে না, আমাদের জনগণও রাস্তা পারাপারে কোনো নিয়ম কানুন, ট্রাফিক আইন কিছুই কেউ মানতে চায় না। কাজে এখানে একটা ক্যাম্পেইনিংও খুব দরকার। শুধুমাত্র আইনগত ব্যবস্থা নিয়ে সমাধান হবে না। আমাদের পাবলিকও মাঝে মাঝে রাস্তায় বেপরোয়া, ড্রাইভারের মতো বেপরোয়া হয়ে যায় এবং বেপরোয়া চলাচল করে রাস্তায়, এপার থেকে ওপারে যায় এবং অ্যাক্সিডেন্ট ঘটে। অ্যাক্সিডেন্ট শুধু চালকের জন্য হয় তা না, যাত্রীদের জন্য অ্যাক্সিডেন্ট হয়, পথচারীর জন্য অ্যাক্সিডেন্ট হয়। রাস্তা পারাপারের নিয়ম কেউ মানতে চায় না। স্থপতি ইকবাল হাবিব, প্রথমত আজকের মাননীয় মন্ত্রী তার দায়িত্ব গ্রহণের পরে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে তার মতামত আমাদেরকে উৎসাহিত করেছে। তার মানে আমরা আবার ব্যাক অন ট্র্যাক, আমরা আবার হয়তো ওই একই কথা একই জায়গায় বারবার ধাক্কা দেওয়ার জায়গাটা আবার শুরু করতে যাচ্ছি। এটি আসার বিষয় যে মাননীয় মন্ত্রী আবার তার ফোকাসটা নিলেন যে সড়ক নিরাপদ করবেন, শৃঙ্খলা আনবেন। কিন্তু গুরুত্বপূর্ণ যে বিষয়টি উনি বলেছেন সেটা আসলে উনি যেভাবে ব্যাখ্যা করেছেন সেই জায়গায় আমাদের ভিন্ন ব্যাখ্যা রয়েছে। সেটি হচ্ছে মানসিকতা। সত্যিকার অর্থে মানসিকতার সমস্যাই মূল সমস্যা। মানসিকতা কার? উনি বলেছেন জনগণের। আসলে জনগণ বলতে বলতে পরক্ষণে উনি বলেছেন পদচারী, বলেছেন যিনি যাত্রী, কিন্তু আসলে জনগণের মানসিকতার জায়গায় ড্রাইভার একা নয়, এই দায়ের থেকে আসল জায়গা হচ্ছে যিনি সিদ্ধান্ত নিচ্ছেন তার মানসিকতার সমস্যা রয়েছে। অর্থাৎ আমরা যারা সিদ্ধান্ত নিচ্ছি, আমাদের শৃঙ্খলা বিধি করার জন্য আমরা ন্যাশনাল অ্যাক্সিডেন্ট কাউন্সিল তৈরি করেছি, ন্যাশনাল রোড সেফটি কাউন্সিল তৈরি করেছি, আমরা ঢাকা ট্রান্সপোর্ট কন্ট্রোল অথরিটি তৈরি করেছি, বিআরটিএ তৈরি করেছি, আমরা পুলিশ বাহিনী তৈরি করেছি, হাইওয়ে পুলিশ তৈরি করেছি। কিন্তু এই সব কিছুর মূল হচ্ছে আইন কানুনকে তোয়াক্কা না করার এবং পাত্তা না দেওয়ার যে একটা মনস্তাত্ত্বিক বিষয় রয়েছে, সেই মানসিকতা পরিবর্তন করতে পারি নাই। আমি একটু জানতে চাই যে এই যে আইন মানে না, তাহলে আইন মানানোর ব্যবস্থা বা এর দায়িত্ব কার? এই ক্ষেত্রে কি করতে হবে? আপনি যখন ব্লেম গেমে চলে যাবেন, যখন আপনি দোষ ধরতে থাকবেন যে বেপরোয়া, যে লক্ষ কোটি মানুষের মধ্যে মাত্র যে 10,000 লোক বেপরোয়া হাঁটছে তাকে দায়ী করে জনগণের উপর চাপিয়ে যখন আপনি কার্যকর করবেন না রুট ফ্র্যাঞ্চাইজ, কার্যকর করবেন না মালিকরা শ্রমিকদের এবং ড্রাইভারদেরকে চুক্তিভিত্তিক এখন পর্যন্ত গাড়ি চালাচ্ছে। আমরা বারবার বলেছি, মাননীয় মন্ত্রীও জানেন, চুক্তিভিত্তিক গাড়ি চালানো সম্পূর্ণ অবৈধ। একটা ড্রাইভারকে 8 ঘন্টার বেশি আপনি চালাতে দিতে পারেন না। এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে 8 ঘন্টার পরে সে অ্যাক্সিডেন্ট যদি করে, তার দায় কার? মালিকের। আমরা সেই দায়বদ্ধ আচরণ করতে পারছি না। মানসিকতা কোথায় পরিবর্তন দরকার?
যে কথা নয় কাজ, কথা নয় দায়বদ্ধ আচরণ। মাননীয় মন্ত্রী এবং এই কর্তৃপক্ষের কাছে হাত জোর করে বলছি, আপনারা সমাধান জানেন, সমস্যা চিহ্নিত, সমাধানটা করুন এবং সেক্ষেত্রে কঠোরভাবে করুন। মালিকরা, এই যে এনায়েত সাহেবের ছবি দেখি মাঝে মাঝে, উনি গত 6 বছর ধরে বলছেন যে আমরা অবশ্যই মালিকরা চুক্তিভিত্তিক আর চালাবো না। তার মানে তাদেরকে নিয়োগ পত্র দেব, কতক্ষণ চলবে, কিভাবে বিশ্রাম করবে, তার যোগ্যতা কী হবে, ড্রেস কী হবে, এই জায়গাগুলো কেন আমরা চালু করতে পারি নাই? কেন আমরা এখনও ফিটনেসবিহীন গাড়ি চলতে দিচ্ছি? কেন আমরা লাইসেন্সবিহীন মানুষ দিয়ে এখনও চালাতে কোনো না কোনোভাবে অ্যাক্সিডেন্টের পর আবিষ্কার করছি ওর লাইসেন্স ছিল না, ওর লাইসেন্স পুরনো, ওর লাইসেন্স ভুয়া? এই জায়গাগুলো পরিচালিত করার যে মানসিকতা, কঠোরভাবে পরিচালিত করা, সেটি পরিবর্তন করতে হবে। জনগণের মানসিকতা পরিবর্তন তখনই হবে যখন পারস্পরিক আস্থার জায়গাটুকু তৈরি হবে। আর অবশ্যই আমি বলছি, আপনারা পত্রিকা দেখাচ্ছেন, টেলিভিশনে দেখছি, 10,000 মানুষের মধ্যে 4টা 10টা লোক তলা দিয়ে যাবেই। এই দুর্বৃত্তায়ন, আমাদের মনস্তাত্ত্বিক দুর্বৃত্তায়ন, এটি আস্তে আস্তে সরবে। কিন্তু সরার জন্যে যে মৃত্যুর মিছিল বহন যারা তৈরি করছেন, মূল ঘাতক এখন কিন্তু ওই যানটি, যার হাতে দুর্বিনীত গতি রয়েছে। সেই জায়গায় আমাদের কঠোর অনুশাসন প্রয়োগের মানসিকতা, যে কথা বলবো না, দোষ ধরবো না, প্রত্যেকের আচরণ নিশ্চিত করার চেষ্টা করি একটা একটা করে। আমি জানি অনেকগুলি সুনির্দিষ্ট পরামর্শ কামাল ভাই দিয়েছেন, ওই পরামর্শগুলো বাস্তবায়ন কামাল সাহেব করবে না, ইকবাল সাহেব করবে না, আপনিও করবেন না। ওই বাস্তবায়ন যারা করবেন তাদেরও মানসিকতা প্রয়োজন রয়েছে পরিবর্তন করার। দায়বদ্ধ আচরণ মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনার পরে আমাদের প্রত্যেকের দায় হয়ে যায়। উনি যখন ঈদের পরে মন্ত্রীদের ডেকে আদর করে বুঝিয়ে বলেন এই কাজগুলি করুন, তার প্রত্যেকটি কাজ উইদিন দ্য নেক্সট উইক যদি না হয়ে থাকে, আমাদের মন্ত্রীবর্গরও দায়ী। মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন যে একজন ড্রাইভার 8 ঘন্টার বেশি ডিউটি করবে না, এবং উনি পরপর যে ট্রিপ সেটিও সুনির্দিষ্টভাবে যে 11টা অনুশাসনের কথা বলেছেন, জি। আজকে শুধুমাত্র এই অনুশাসনগুলি মন্ত্রী, বিআরটিএ, ডিটিসিএ এবং জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল করুক, হাইওয়ে পুলিশ করুক। আমি গ্যারান্টি দিচ্ছি দ্রুততম সময়ে অবস্থার পরিবর্তন দেখবেন। সকলেই একে ওকে দোষ দিচ্ছি, প্রধানমন্ত্রী তার গলা ফাটিয়ে নির্দেশনার পর নির্দেশনা জনগণের কল্যাণের জন্য সবাইকে কার্যকর কথা বলছেন, কিন্তু আমি ওকে দোষ দিচ্ছি, ও আমাকে দোষ দিচ্ছে, আর সব কিছু শেষে কেষ্ট বেটাই চোর, সে হচ্ছে জনগণ। আমি একটা বিষয় একটু স্পষ্ট হতে চাই স্থপতি ইকবাল হাবিব, মানে আপনি কি মনে করেন যে সরকারের কি আসলে এই সমস্যা সমাধানের মানসিকতা নেই আপনার মতে? আমি মনে করি বাস্তবায়নের যে কঠোর কতগুলো পার্টি রয়েছে, গোষ্ঠী রয়েছে, তাদের মুখোমুখি হওয়ার মানসিকতায় দুর্বলতা রয়েছে অবশ্যই। কিন্তু সরকারের ইচ্ছা নাই এটা বলার মতো ধৃষ্টতা আমারও যেন না হয়। সকলেরই ইচ্ছা রয়েছে বিড়ালের গলায় ঘণ্টাটা বাঁধবে কে। আমি একটা এক্সাম্পল এখন আমি দিই আপনাকে। আনিসুল হক সাহেব মাননীয় যোগাযোগ মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর ভরসায়, তাদের আস্থায়, তাদের প্ররোচনায়, প্রণোদনায় যে উদ্যোগগুলি নিয়েছেন, ওনার মৃত্যু হয়েছে আজকে 1.5 বছর আগে। এই 1.5 বছর ধরে সেটার ঘণ্টাটা কেউ নিল না কেন? প্রধানমন্ত্রী তো বদলাই নাই, আমাদের যোগাযোগ মন্ত্রী মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ উনিও এখন যোগাযোগ মন্ত্রী। তাহলে এই 1.5 বছরের দায়, এই 1.5 বছরের মৃত্যুর মিছিল, এই 1.5 বছরের মৃত্যুর ঘণ্টা, এই ঘণ্টাগুলির দায় কে নেবে? আসলে আমরা মানসিকতার ওই জায়গার কথা বারবার বলছি যে আমরা এই 1.5 বছর যে অপেক্ষা করলাম, এই রকম স্থবির কচ্ছপের গতিতে এই সমস্যার সমাধান হবে না। এতে যারা গোষ্ঠী, যারা কঠোরভাবে এই জায়গায় নিয়ন্ত্রণ করছেন, অনিয়মকে যারা নিয়ম মনে করছেন, তারা কিন্তু শক্তিশালী হচ্ছে প্রতিনিয়ত। এই মডুলার মাথা একবারে সবগুলি কাটতে হবে। আপনি একটা একটা করে ছোট ছোট করে সাইজ করবেন, মডুলার আসল মাথা রয়ে যাবে, হতে পারে। আমি যদি পয়েন্ট মাথা কাটতে হবে। এই যে মাথা বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন একদম স্পষ্ট ভাবে যদি পরিষ্কার করে বলছি, পরিবহন সেক্টরে একটা নেক্সাস আছে, চাঁদাবাজি আছে, মালিক এবং শ্রমিকদের একটা চক্র আছে যারা প্রকৃত মালিক এবং শ্রমিকদেরকে ভোগাচ্ছে। আপনার এখানে বসে আমরা আলাপ করে জেনেছি যখন নির্বাচনের আগে আগে ধর্মঘট হলো, নিশ্চয়ই মনে আছে, এবং সেই ট্রাক মালিক, ট্রাক চালক সমিতির সভাপতি বলেন আমাদের জন্য আইন হয়েছে তো আমরা জানি না। তার মানে এই যে আইনগুলি সরকার করছে সকলের কল্যাণ চিন্তা করে, সেটাও এই শ্রমিকদেরকে ভুল বোঝানো হচ্ছে। তার স্বার্থে এই প্রথম আইন হয়েছে প্রত্যেকের, রোডের যে ডিজাইন করেছে, রোডের যে তদারক করে, তার থেকে শুরু করে মালিক, শ্রমিক প্রত্যেকের দায়। ইনফ্যাক্ট যিনি পার হতে গিয়ে অন্যায় করেছেন তারও দায়। এটা প্রথমবার হয়েছে। তার মানে শ্রমিকরা এই প্রথমবার ন্যায্যভাবে তার অংশের দায়টুকু নেওয়ার দায়িত্ব পেলেন। শ্রমিকরা খুশি হওয়ার কথা। শ্রমিকরা রাস্তায় নামছে কেন? তাদেরকে ভুল বোঝাচ্ছে কে? কারা? ওরাই তারা যাদের কথা আমি আপনি স্পষ্ট করার চেষ্টা করছি, ওরাই তারা।
এখন মন্ত্রীকে এই কঠোর যুদ্ধে নামতেই হবে। উনি যদি হাত পা পরিষ্কার রেখে এই যুদ্ধ করতে চান হবে না। এবং ওনার প্রতি আমাদের আস্থা এই জন্যে উনি সবচেয়ে শক্তিশালী মন্ত্রী একজন, এবং প্রধানমন্ত্রীর সবচেয়ে বড় আস্থাও তার উপর। আর প্রধানমন্ত্রীর নির্দেশনার কোনো অস্পষ্টতা, কার্পণ্য অথবা রাগ রাগ ঢাকঢাকও নাই। তাহলে বাকিটা রইল কি? সবাই মিলে ঝাঁপিয়ে পড়া, এবং সেখানে কাউকে ছাড় না দেওয়া, শুধুমাত্র কেষ্ট বেটা জনগণকে দায়ী না করা, প্রত্যেককে দায়ী করতে হবে। অবশ্যই বেপরোয়া পথচারী দায়ী, অবশ্যই বেপরোয়া যাত্রী দায়ী, অবশ্যই যারা যথাযথ জায়গায় বাস থামাচ্ছেন না, যথাযথভাবে এই গেটের সামনে বাড়ি দিয়ে বলতে বাঁয়ে চাপ ডানে চাপ তারা দায়ী, অবশ্যই যারা এই সমস্ত বেসামাল ড্রাইভারদেরকে নিয়োগ দিচ্ছেন তারা দায়ী, যারা তাদেরকে চুক্তিপত্র ছাড়া 8 ঘন্টার জায়গায় 15 ঘন্টা 20 ঘন্টা ধরে চাকরি করাচ্ছেন তারা দায়ী। ক্যাম্পেইন করার কথা বলেছেন, তাহলে এই পরিস্থিতি কতটুকু উন্নত হবে? ক্যাম্পেইন একটা প্যারালাল কার্যক্রম, আইনকে কঠোর বাস্তবায়নে ক্যাম্পেইন অনেক পরে আসে। আপনি কোনোটা বাদ দিয়ে কোনোটা না, আপনি যদি বলেন এটা আগে এটা পরে, তা না। আপনাকে কঠোর আইন প্রয়োগ করতে হবে, জনগণকে সচেতন করতে হবে, ক্যাম্পেইন করতে হবে, সকলের দোষ নির্ধারণ করতে হবে, এবং পুরো বিষয় শৃঙ্খলার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার করতে হবে, যেটা কামাল ভাই ইতিমধ্যে বলেছেন। একটা ছোট্ট বিরতি নিয়ে আসি, তারপর আমরা জানবো মাহবুব কামালের কাছে আরো বেশ কিছু বিষয়। প্রিয় দর্শক, আমরা আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত আনোয়ার ইস্পাত নিউজ আর এক্সট্রা অনুষ্ঠানে। আজকে আমাদের বিষয় হচ্ছে সড়কে শৃঙ্খলা কতদূর। এই পর্যায়ে আবারও যাবো মাহবুব কামাল আপনার কাছে। এত কিছু হলো, তারপরেও যদি একটা ছোট্ট পরিসংখ্যান দিতে চাই যে আজ 12ই জানুয়ারি, আজকেও কিন্তু আমরা যদি দেখি মোটামুটি পত্রপত্রিকা গণমাধ্যমের খবর, দেশের বিভিন্ন এলাকায় কমপক্ষে 6 জন নিহত এবং 40 জনেরও বেশি আহত হয়েছেন। মোটামুটি আমরা যদি মোটা দাগে বলি, সড়কে মৃত্যুর মিছিল তো কমছে না। আমি তো প্রথমেই বললাম যে এটা কমবে না, দিল্লি বহুত দুরস্ত। মাননীয় মন্ত্রী বললেন যে পাবলিক নিয়ম মানে না, এই তো মানে এখন রবীন্দ্রনাথ আওড়াইতে হয়, তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে। আমরা নিয়ম মানি না, ঠিক আছে, আপনারা কি নিয়ম মানেন? এবং পাবলিক নিয়ম কেন মানে না সেই প্রশ্নটি কি কখনো নিজেকে করেছেন? যে এখানে অনিয়মের ছড়াছড়ি, অদ্ভুত ব্যাপার ঘটেছে এখানে। যেমন ধরেন, শ্রমিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন মন্ত্রী, মালিক সমিতির বাস মালিক সমিতির নেতৃত্ব দিয়েছেন মন্ত্রী। এটা কি নিয়ম মানা হলো? এখানে যে সমস্ত ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ কাজ করে এবং যেগুলির নেতৃত্ব দিয়েছেন আমাদের মানে তৎকালীন নৌ পরিবহন মন্ত্রী, আমরা অনেক কথা বলেছি, নৌ পরিবহন মন্ত্রীর পদত্যাগও চাওয়া হয়েছিল, কিন্তু উনি পদত্যাগ করেন। এবার অবশ্য স্বস্তি আমরা পেয়েছি, ওনাকে মন্ত্রিসভা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। তো এই যে নানা রকম ভেস্টেড ইন্টারেস্ট কাজ করে, যে কারণে সার্বিকভাবে অনিয়ম রাজত্ব করছে, সেখানে আপনি পথচারীর কাছ থেকে নিয়ম আশা করেন কেন? পথচারীকে অবশ্যই নিয়ম মানতে হবে, কিন্তু তার আগে অন্যান্য যে অনিয়মগুলো আছে সেগুলি ভাঙার কি হবে? আমি ইকবাল ভাইয়ের কাছে দুইটা প্রশ্ন করি। সেটা হচ্ছে যে আপনি যেহেতু নগর পরিকল্পনা নিয়ে আছেন, এই যে স্প্যানিশ একটা কোম্পানিকে দিয়ে একটা স্টাডি করানো হয়েছিল, আপনি কি এটা জানেন? আচ্ছা, ওইটাকে রুট যৌক্তিকীকরণ থেকে শুরু করে নানা রকম, এইটার কি হলো? মানে এটা তো মানে আমরা বুঝতেছি না, এত কোটি টাকা খরচ করে মানে করা হলো, এটা এগুলো একটা। আরেকটা হচ্ছে সড়ক নিরাপত্তা কাউন্সিল নামে যেটা আছে, সেটা কি আসলে কার্যকর? সেটা কি মিটিং টিটিং হয়? আচ্ছা, এই দুইটা প্রশ্ন আপনার কাছে। আমার মনে হয় যদি প্রশ্নই হয়ে থাকে তাহলে প্রথমে বলে নেই যে শুধুমাত্র যে স্প্যানিশ বিশেষজ্ঞরা তা না, আমরা এই বিশেষজ্ঞদের আলোচনায় সরকারের সুস্পষ্ট সিদ্ধান্ত দেখলাম এই রুট ফ্র্যাঞ্চাইজির ব্যাপারে, সুস্পষ্ট সিদ্ধান্ত দেখলাম যে করিডোর ভিত্তিক ব্যবস্থাপনা উন্নয়নের, সুস্পষ্ট সিদ্ধান্ত দেখলাম যে চুক্তি ভিত্তিক নয়, প্রত্যেকের একটা নিয়মতান্ত্রিকতার মধ্যে দিয়ে তাদের নিয়োগপত্র করতে হবে। এই যে কতগুলো সিদ্ধান্ত, শুধু তাই না, কোনো কোনো করিডোর ইউলুপ করে তার সমস্ত সিগন্যালিং ব্যবস্থা উঠিয়ে তার গতিশীলতা বাড়ানো। তার মানে আন্দোলন হয়েছে পথে নিরাপদ সড়কের, কিন্তু সরকার কিন্তু ততক্ষণে নিরাপদ সড়ক না, গতিশীল নিরাপদ সড়কের আন্দোলনে অনেক দূর এগিয়ে। সেই জায়গায় তো বললাম যে গত 1.5 বছরে তার যে জ্যোতি পড়ল সেটি নিয়ে সবাই চুপ কেন? এবং আরেকটি জায়গা পরিষ্কার করে বলতে হবে, পদচারী বেপরোয়া হলে সে মারা যায়,
বাদ বাকিরা ব্যাপার হলে তার কিছুই হয় না, আইনও তাকে ধরতে পারে না। আপনাকে বুঝতে হবে পদচারীকে আমি যতই দায়ী করি আলটিমেটলি কিন্তু ভিকটিম ওই হয়। কেন নতুন সড়ক নিরাপত্তা আইন অনুযায়ী তো সড়কে দুর্ঘটনায় মানুষ হত্যা করা হলে ৩০২ ধারায় আইন অনুযায়ী সাজা হবে মৃত্যুদণ্ড। আপনি এখন পর্যন্ত কার্যকরী করলেন যে আইন, সেই আইনের সুফল আর কুফল নিয়ে আলোচনা করার কোনো ইচ্ছাই আমার নাই। আমি যে কথা বলছিলাম একটি কথা গুরুত্বের সঙ্গে বিবেচনা নিতে হবে, যেটা মাননীয় মন্ত্রী বলেছেন, মানসিকতার পরিবর্তন করতে হবে। এই প্যারাডাইম শিফটটা হলো প্রথম, যে এই সমস্ত গোষ্ঠী, যে কথা উনি স্পষ্ট করে কামাল সাহেব বলেছেন, এই গোষ্ঠী ভিত্তিক রাজনৈতিক চর্চার মধ্যে দিয়ে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বুনিয়াদের মেরুদণ্ড, এই যে চলাচল গতিশীলতা, সেটিকে নিয়ে হেলাফেলা করার সময় শেষ। আচ্ছা, মানসিকতা পরিবর্তন করে কঠোরভাবে এই যে আইন পাশ করা হয়েছে বাস্তবায়ন করা হোক, প্রত্যেক স্টেক হোল্ডারকে দায়বদ্ধ করা হোক এবং সেই সঙ্গে সচেতনতা এবং ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট করা হোক। সাইমালটেনিয়াসলি কালকে থেকে টাস্ক ফোর্স দিয়ে কঠোর কর্মসূচি ভিত্তিক কার্যক্রম শুরু করেন, দ্রুত পরিবর্তন দেখবেন। পরিবর্তন কিন্তু মানুষের মধ্যে থেকে তৈরি হবে যখন আস্থা তৈরি হবে। আচ্ছা, মানুষ মানুষকে বাধা দিবে, তুমি এটা এইভাবে যেতে পারো না। সড়ক নিরাপত্তা আইন যা রয়েছে, আইনে কি কোনো দিকে কোনো ঘাটতি রয়েছে? আইনের ঘাটতি একটি, আইনটি পাশ হওয়ার আগ মুহূর্তে শাস্তির বিধান কমিয়ে এটাকে ধারালো ছুরিটাকে বতা করা হয়েছে। তারপরেও আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি এটার সাথে তৈরিতে যুক্ত ছিলাম, সেই কারণে বলছি আমি আশাবাদী এই জন্যে সরকারের কোথাও তো শুরু করতে হবে, এটা নিয়ে শুরু করুক, আমরা রাজি। আর একটা বিষয় একটু জানতে চাই যে এই যে চুক্তি ভিত্তিক ড্রাইভারদের যে বিষয়টা, এত কিছুর পরও তো এটি বাস্তবায়ন করা গেল না, তাহলে তার মানে বুঝেন শক্তিশালী কে, তার মানে বুঝেন বেপরোয়া কে, তার মানে বুঝেন কাদের জন্য হচ্ছে না, এরাই হচ্ছে তারা। এবং এই মালিকানাগুলি যদি আজকে আমাকে বিশ্লেষণ করতে দেন, বুয়েট বিশ্লেষণ করেছে, এই মালিকদের চক্রের মধ্যেও বিশাল বিশাল ভূত রয়েছে, যারা হয়তো প্রাক্তন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য অথবা প্রাক্তন রাজনৈতিক অথবা বর্তমান রাজনৈতিক শক্তিশালী গোষ্ঠীর মদত। এই জায়গাগুলোতে সরকারের কঠোরতা, যারা জনগণকে প্রাধান্য দিয়ে এক নম্বর মনে করে, তাদেরকে শক্তিশালীকরণ ছাড়া কোনো পথ নাই। মাহবুব কামাল, এই জায়গাগুলোতে এখানে কঠোর হওয়া কতটুকু সবচেয়ে বড় সম্ভব? যে জায়গাটা ইকবাল ভাই রাইটলি ডিটেক্ট করেছেন, এই ভেস্টেড ইন্টারেস্ট গ্রুপ, এই যে নেক্সাস। শাহজাহান খানের বিদায় হয়েছে, কিন্তু এখনো কি অন্তর্ঘাতমূলক কাজ করতে পারে এমন লোক নেই? অবশ্যই আছে, অবশ্যই আছে। তাদেরকে তো চিহ্নিত করতে হবে। এখন আপনি যদি আপনার রাজনৈতিক, যেমন শাহজাহান খানের ব্যাপারে কেন অ্যাকশন নেওয়া হয়নি, কারণ উনি শ্রমিক নিয়ন্ত্রণ করেন, ওনার কাছে শ্রমিকের ভোট আছে। হ্যাঁ, ওনাকে হারাইলে আমরা শ্রমিকের ভোট হারাইতে পারি, এই বিবেচনা থেকে তার বিরুদ্ধে আমি যতটুকু বুঝি আর কি। অথচ শ্রমিকের অরাজকতা আছে এই ব্যক্তির জন্য মানে মানে সড়কের দুর্ঘটনার ব্যাপারে কোনো ধরনের আমরা কোনো ইতিবাচক জায়গায় পৌঁছাতে পারিনি, কিন্তু তিনি বহাল তবিয়তে থেকে গেছেন। তারপরে এই যে ধরেন বাস মালিক সমিতির যে সভাপতি রাঙা সাহেব, কেন উনি মানে উনি মন্ত্রী থাকা অবস্থায় কেন বাস মালিক সমিতি সভাপতি হবেন? উনি কি তার মানে ইন্টারেস্ট? আচ্ছা, এখন কি করণীয়? এটা তো আমরা আগেটা এখন করণীয় শুনেন, এখন আমি যুগান্তরে কাজ করি। আমরা সড়কের শৃঙ্খলার উপরে অন্তত 4-5টা গোল টেবিল বৈঠক করেছিলাম। সেখানে ইলিয়াস কাঞ্চন থেকে শুরু করে বুয়েটের অধ্যাপক শামসুল ইসলাম সাহেব শুরু করে অনেকেই আলোচনা করেছিলেন। একটাতে মন্ত্রী মহোদয় নিজে ছিলেন, উবায়দুল কাদের সাহেব, এবং ওখানে আমরা পুঙ্খানুপুঙ্খরূপে কি করণীয় সব আমরা সেখানে আমরা প্রপোজাল আকারে সেগুলো রিকমেন্ড করেছিলাম। এইটা ধরেন গত 10 বছরে অন্তত 4-5 বার হয়েছে, কোনো কিছুরই ফলো আপ নাই। এখানে তো কোনো ফলো আপ হয় না। আপনি যে এই যে আমরা কথা বললাম, এই কথা বলাইয়া বলে গেলাম, শুনাইয়া শুনে যাবে, এর যে এটা ফলো আপ আছে বা এটাকে গুরুত্ব সহকারে দেখা। আমি তো বললাম যে 2020 সালের মধ্যে জাতিসংঘের যে ছিল 2020 সালের মধ্যে দুর্ঘটনা কমিয়ে আনতে হবে, সেটাতে আমরা সংহতি প্রকাশ করেছিলাম। 2020 সাল তো এসে গেল, অথচ আপনি বলছেন যে দুর্ঘটনা বাড়ছে। এটা পত্রপত্রিকার খবর। আমি 3টা সুস্পষ্ট কথা বলি, 3টা। জি, প্রথমত, যে সমস্ত নিয়ন্ত্রক সংস্থা তৈরি করা হয়েছে তাদের শুদ্ধি অভিযান করে কারিগরি দক্ষ এবং যথোপযুক্ত লোকবল দিয়ে তাদেরকে শক্তিশালী, দুদকের মতো শক্তিশালী কার্যকর সংস্থা হিসেবে তৈরি করা। বিআরটি এর যে অভিযান চলছে, আপনি নিশ্চয়ই জানেন যে এই যে অভিযানে আজকে 52টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে, 1,35,000 টাকা জরিমানা হয়েছে, 3 জনকে 1 মাস করে কারাদণ্ড এবং 17টি যানবাহন জব্দ করা হয়েছে। এই ধরনের অভিযান কি আপনি? অভিযান চলবে অবশ্যই, কিন্তু আমি বলছি এই যে যারা পরিকল্পনা করছেন, ডিটিসিএ, এই যে আমার জাতীয় নিরাপদ সড়ক কাউন্সিল, এগুলি প্রত্যেককে কার্যকর করেন, মাসিক বৈঠকের ব্যবস্থা করেন
এবং পরিকল্পিতভাবে যারা পেশাজীবী ইঞ্জিনিয়ার, প্ল্যানার এবং ট্রান্সপোর্ট কন্ট্রোলার, ম্যানেজমেন্ট এক্সপার্ট, এদেরকে দিয়ে সংস্থাগুলিকে শক্তিশালী করেন, পরিকল্পিত যাত্রা নিশ্চিত করেন। এটা এক। দুই, আইনকে কঠোরভাবে আপনি উল্টা দিকে চালাবেন, যে আপনি যেই হন ইট ডাজন্ট ম্যাটার, হোন্ডা হেলমেট ছাড়া যেই হন ইট ডাজন্ট ম্যাটার, কঠোরভাবে অনুশাসন করার একেবারে জিরো টলারেন্স। ইদানিং কিন্তু আমরা এই যে হোন্ডার হেলমেটটা এই বিষয়টাতে আমরা ইমপ্রুভ করেছে, কিন্তু ব্যাপরোয়া, কিন্তু হোন্ডার ব্যাপরোয়াত্ব বেড়েছে 2000 গুণ। পাঠাও আঠাও চাঠাও দিয়ে এখন হোন্ডা রাস্তাঘাট ফুটপাত কিচ্ছু মানে না। কোনো সিগনালে আপনি এখন চলেন, আমি দেখাই, দাঁড়িয়ে থাকেন, কোনো সিগনালে হোন্ডা তার সিগন্যাল মেনে নিজস্ব টাকা দাঁড়াবেই না। এটা হচ্ছে দুই, আমি যেটা বললাম আইনের কঠোর অনুশাসন। তিন, পুরো করিডোর ভিত্তিক ঢালাও অবস্থা, এটাকে সাজাতে হবে। এইভাবে পরিষ্কার সিদ্ধান্ত রয়েছে রুট ফ্র্যাঞ্চাইজ করা, রুটগুলিকে করিডোর ভিত্তিক ফ্যাসিলিটেট করা, সিগন্যাল সিস্টেম ফ্যাসিলিটেট করা, ঢাকা চিটাগং হাইওয়েতে 56টা বাজার একটাও যেন না থাকে নিশ্চিত করা। এটা হচ্ছে আরেকটু পরের সময় ভিত্তিক কাজ। এই তিনটা কাজ এই মুহূর্তে সরকার দৃঢ় প্রতিজ্ঞ হোক। আমি আপনাকে বলছি প্রতিদিন উন্নতি হবে, প্রতি মাসে উন্নতি হবে। আরেকটা বোধ খুব জরুরি আমি আমার দৃষ্টিতে, বলেন না প্লিজ। সেটা হচ্ছে যে ড্রাইভারদের মোটিভেশনাল প্রোগ্রাম দরকার। যে তারাও তো মানুষ, তাই না? অবশ্যই মানুষ। তাদেরকে নিয়োগপত্র দেন, তাদেরকে যথোপযুক্ত ভাবে কাজ করার সুযোগ দেন। এবং প্রধানমন্ত্রী বলছে লং রুটে 2টা ড্রাইভার রাখেন, তাদেরকে অত্যাচার করে এবং তাদেরকে মানবিকতায় মোটিভেট করা, যে তোমাদের জন্য একটা ফ্যামিলি ধ্বংস হয়ে যায়, রাষ্ট্রের ক্ষতি হয়, তোমরা কেন এইভাবে বেপরোয়া গাড়িতে, তাদের একটা নিয়মিতভাবে আপনার মোটিভেশনাল প্রোগ্রাম করা দরকার। অবশ্যই ইটস পার্ট অফ দ্য ডিল। শুধুমাত্র জনগণ সচেতন করলে হবে না, ড্রাইভারদেরকে সচেতন করতে হবে, হেল্পারদেরকে সচেতন করতে হবে। আমরা এই পুরো কাঠামোর সকলকে নিয়ে একটা গণ আন্দোলন তৈরি করতে হবে। এটা কি সময় সাপেক্ষ? কাজটা এখনই শুরু করলে সময় সাপেক্ষ তো আলাপের ব্যাপার, কিন্তু শুরু তো করতে হবে। আপনি এই যে 3টা কথা বললাম, তার মধ্যে প্রথম 2টা এক্ষুনি শুরু করা যায়। ইনফ্রাস্ট্রাকচার টোটাল ডেভেলপমেন্ট এবং উনি যেটা বললেন সেই সঙ্গে প্রণোদিত করা, তাদেরকে মোটিভেট করা, সেটি লং টার্ম একটা কন্টিনিউয়াস প্রসেস। কতগুলি সামান্য জিনিসই কিন্তু করা হয় নাই। যেমন ধরেন যে দুর্ঘটনা প্রবণ যে পয়েন্টগুলি আছে হাইওয়েতে, এগুলিও কিন্তু মানে নিষ্পত্তি করা হয় নাই। তারপরে 200-200-র মতো ব্ল্যাক স্পট আছে। এবং আমরা এটার এভিডেন্স পেয়েছি যে ঢাকা আরিচাতে এই দুর্ঘটনার চিহ্নিত জায়গাগুলো পরিশীলিত করলে ফল পাওয়া যায়। এই যে তারেক মাসুদ পাওয়ার পরেও আমরা এই কাজ কেন কন্টিনিউ করছি না, এই প্রশ্ন। তারপরে হাইওয়েতে কেন ক্যামেরা থাকবে না স্পিড কন্ট্রোলের জন্য? আমি তো এটা বুঝলাম না। মেগা প্রজেক্ট, এতগুলি হাজার হাজার কোটি টাকার মেগা প্রজেক্ট, কত টাকা লাগে ক্যামেরা কিনতে? শুধু তাই নয়, প্রত্যেকটা গাড়িতে অটো লক সিস্টেম করা যায়, গতির চেয়ে বেশি হলে অটো লক হয়ে যাবে। আমরা এসবের বাস্তবায়ন কবে পাবো? আমরা পাবো সরকার যেই মুহূর্তে বলবে আজকে থেকে মাদকের বিরুদ্ধের মতো জিরো টলারেন্স, আজকে থেকে আমরা ঘুরে দাঁড়ালাম এবং আমাদের মানসিকতার পরিবর্তন হলো। আমরা কাউকে ব্লেম দিব না, দায়িত্ব যখন নিয়েছি দায়িত্ব পালন করব। এবং সেক্ষেত্রে প্রতি মাসে, প্রতি 6 মাস পর পর যদি জনগণকে সেই রেজাল্টগুলো তাদেরকে আত্মস্থ করার জন্য হলেও, অঙ্গীভূত করার জন্য হলেও তাদেরকে যদি সাথে নেওয়া যায়, আমি বলছি প্রতিদিন পাল্টে যাবে চিত্র। তাহলে আর সড়কে মৃত্যুর মিছিল কি? মৃত্যুর মিছিল হতেই পারে, এই জায়গাটা পরিষ্কার করছি। দুর্ঘটনা হবে না এমন কোনো রাষ্ট্র, এমন কোনো সড়ক পৃথিবীতে তৈরি হবে না, এখনো হয়নি, ভবিষ্যতে হবে কিনা জানি না। কিন্তু সড়ক দুর্ঘটনায় যে বাংলাদেশে মারা যায় প্রতি বছর যে 3000 অবহেলাজনিত হত্যাকাণ্ড, এক ধরনের গোয়ার্তমির জন্য হত্যাকাণ্ড, বেখেয়ালের জন্য হত্যাকাণ্ড, ব্যাপরত্বর জন্য হত্যাকাণ্ড, সেটা বন্ধ হবে। আচ্ছা, কতগুলি আবার ইনোভেটিভ প্রোগ্রামও নেওয়া যেতে পারে। যেমন ধরেন যেমন ধরেন লন্ডনের মেয়র ছিলেন লিভিংস্টোন। উনি যখন দেখলেন যে বাইরে থেকে লন্ডনে গাড়ি খুব বেশি আসা শুরু করছে, হ্যাঁ, এবং কনজেশন শুরু হয়েছে এবং 2-একটা অ্যাক্সিডেন্ট হলো, তখন উনি একটা ট্যাক্স আরোপ করলেন বাইরে থেকে যারা গাড়ি আসবে সেগুলোর উপর ইকোলজি ট্যাক্স। সেই ট্যাক্স আসলে এই ট্যাক্স আরোপ করার পরেই কিন্তু গাড়ির সংখ্যা কমে গেল, কনজেশনও কমে গেল, দুর্ঘটনাও কমে গেল। আমি মনে করি প্রত্যেকটা জিনিসই টাকার বিনিময়ে হতে হবে। যেমন পার্কিং, আচ্ছা, মানে এই বিষয়গুলো আসলে নজর দিতে হবে। আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে। আমরা হয়তো আসলে এই বিষয়গুলো নিয়ে একদিনে সব বিষয় সংস্থাগুলি শক্তিশালী হলে, তারা যদি কারিগরি দক্ষ হয়, এগুলি সব
একটার পর একটা লেট ডাউন হবে, কার্যকর হবে। আমরাও শুধু জিরো টলারেন্স। জিরো টলারেন্সের যে বিষয়টা, অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্থপতি ইকবাল হাবিব মাদকের এবং বিরুদ্ধে মাহবুব যদি কামাল। জিরো টলারেন্স হয় তাহলে সড়কের অব্যবস্থাটা কেন হবে না? সড়কের অব্যবস্থাপনা নিয়েও আসলে জিরো টলারেন্সের কথা বলছিলেন আমাদের আজকের অতিথিরা। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা সবাই ভালো থাকবেন, এটি নিউজের সঙ্গেই থাকবেন। আমাদের পরবর্তী আয়োজন পলিটিক্স প্লাস দেখার আমন্ত্রণ রইল।